ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায় এটি হচ্ছে 34 পৃষ্ঠা। তো আমি তোমাদের পঞ্চম অধ্যায়টি দেখিয়ে দিচ্ছি। এই যে পঞ্চম অধ্যায়ের বাংলাদেশের নাগরিক, ঠিক আছে। তো আমরা এই অধ্যায়টি সমাধান করব। তো সর্বপ্রথম এখানে 34 পৃষ্ঠায় একটি বক্স আছে, আমরা এটি সমাধান করব। আমরা পুরো পঞ্চম অধ্যায়ে যা যা আছে সবকিছু এই একটি ভিডিওর মাধ্যমে সমাধান করব। তো 34 পৃষ্ঠার পরে দেখো আর কি সমাধান আছে। এই যে 36 পৃষ্ঠায় একটি সমাধান করতে হবে, দলগত কাজ। তারপরে 34 পৃষ্ঠার পরে আমাদের আরো একটি সমাধান করতে হবে, সেটি হচ্ছে এই যে এখানে দেখো 37 পৃষ্ঠায় বলেছে নাগরিক এ বিদেশির মধ্যে পার্থক্য চিহ্নিত করো। তো আমাদের এই কাজটি সমাধান করতে হবে। তো এই কাজটির পরে আমরা আবার চলে যাব পরবর্তী পৃষ্ঠা। এখানে আছে দেখো 39 পৃষ্ঠায় দলগত কাজ, আমরা এটিও সমাধান করব। তারপরে এই যে অনুশীলনীতে চলে আসলাম, টিক চিহ্ন, তারপরে এই যে প্রশ্ন, ঠিক আছে। এই যে 41 পৃষ্ঠা। তো এই সমস্ত জিনিসগুলো আমরা আজকের এই একটি ভিডিওতে সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা ওই বক্সটি দিয়ে শুরু করব। তো আমরা চলে এসেছি আমাদের সেই হোম পেজে। এটা হচ্ছে 34 পৃষ্ঠা। তো 34 পৃষ্ঠাতে এখানে আছে দেখো ঢাকা ও লন্ডনকে রাষ্ট্র বলা যাবে কিনা সহপাঠীদের সঙ্গে দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করো। তো চলো আমরা এটি উত্তর দেখে নেই। তো আমরা উত্তরটি দেখে নেই। উত্তরে বলা আছে, না, ঢাকা ও লন্ডনকে রাষ্ট্র বলা যাবে না। কারণ 1. রাষ্ট্র হওয়ার জন্য 4টি মৌলিক উপাদান থাকা প্রয়োজন: ভূমি, জনসংখ্যা, সরকার, ঠিক আছে। তারপরে 2 নম্বরে বলেছে ঢাকা ও লন্ডন এই 4টি উপাদানের সবগুলো পূরণ করে না, তারা একটি দেশের অংশ মাত্র। 2. ঢাকা বাংলাদেশের রাজধানী শহর, এটি একটি রাষ্ট্র নয়। লন্ডন যুক্তরাষ্ট্রের একটি শহর, এটি নিজে কোনো রাষ্ট্র নয়। তাই তারা আলাদা করে রাষ্ট্র নয়, বরং রাষ্ট্রের অংশ, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো চলো আমরা আমাদের হোম পেজে চলে যাই। তো আমরা আমাদের হোম পেজে চলে এসেছি। তো এটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে 34 পৃষ্ঠা, ঠিক আছে। তো আমাদের 34 পৃষ্ঠা এটি কমপ্লিটের পরে আমরা পরবর্তী পেজে চলে যাব, যে পরবর্তী পেজে আমাদের আর কি করার কথা বলেছে। এই যে পরবর্তী পেজে দেখো, দাঁড়াও দেখি এখানে কি বলেছে। না, এগুলাতে কিছু বলে নাই, এগুলা রিডিং। তো এখন পরবর্তী পৃষ্ঠা আছে 36। তো 36-এ দেখো এখানে কি বলেছে। এখানে বলেছে দলে কাজ হচ্ছে দলে ভাগ হয়ে বাংলাদেশের জনগোষ্ঠী, ভূখণ্ড ও সরকার সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করো। তো চলো আমরা এই সংক্ষিপ্ত প্রতিবেদনটি তৈরি করি। তো আমরা আমাদের উত্তরে চলে আসলাম। তো দলে ভাগ হয়ে বাংলাদেশের জনগণ, ভূখণ্ড ও সরকার সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করো। তো উত্তর হচ্ছে, এই প্রশ্নের উত্তরের জন্য নিচে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন দেওয়া হলো, যেটি দলগতভাবে তৈরি করা যেতে পারে। বাংলাদেশের জনগণ, ভূখণ্ড ও সরকার সম্পর্কে সংক্ষিপ্ত প্রতিবেদন। 1. জনগণ। বাংলাদেশের জনগণ প্রধানত বাঙালি জাতির অন্তর্ভুক্ত। এদেশের মানুষের ভাষা বাংলা এবং তারা শান্তিপ্রিয়, পরিশ্রমী ও অতিথি পরায়ণ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীরা মিলেমিশে বাস করে। জনসংখ্যা বেশি হওয়ায় এটি একটি ঘনবসতিপূর্ণ দেশ। ভূখণ্ড 2। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দেশ। এর আয়তন প্রায় 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের পূর্বে ভারত ও মিয়ানমার, পশ্চিমে ও উত্তরে ভারত এবং দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে। দেশটি মূলত নদীমাতৃক এবং বেশিরভাগ এলাকা সমতলভূমি। 3. সরকার। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা সরকার গঠন করে। এখানে সংসদীয় শাসন ব্যবস্থা চালু রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী সরকার
প্রধান এর রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান সংবিধান অনুযায়ী সরকার দেশ পরিচালনা করে। শেষ কথা, এখানে শেষ কথা বলতে বোঝানো হয়েছে বাংলাদেশের জনগণ, ভূখণ্ড ও সরকার একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। জনগণ সরকারের মাধ্যমে দেশের আইন ও নীতি নির্ধারণে অংশগ্রহণ করে এবং ভূখণ্ডের মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিনিধি করে। তো এই ছিল আমাদের সমাধান, ঠিক আছে। তো আমরা এখন চলে যাব আমাদের হোম পেজে। তো আমরা এই কাজটি কমপ্লিট করলাম, এখন আমরা চলে যাব পরবর্তী পেজে। তো এই যে দেখো পরবর্তী পেজ 37। 37-এ কি বলা আছে? 37-এ একটি কাজ দেওয়া আছে দলগত। কাজটি কি দেখো, বলেছে নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্য চিহ্নিত করো। তো আমরা নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্যগুলো চিহ্নিত করবো। তো চলো আমরা সরাসরি উত্তরটি দেখে নিই। তো আমরা উত্তরে চলে এসেছি। এখানে বলেছে নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্য চিহ্নিত করো। তো এই উত্তরের সম্ভাব্য রূপ নিচে দেয়া হলো। নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্য। বিষয়: নাগরিক। পরিচয়: নিজ দেশের স্থায়ী বাসিন্দা ও রাষ্ট্রীয় পরিচয়যুক্ত ব্যক্তি। বিদেশি: অন্য দেশের নাগরিক যারা অন্য দেশে অবস্থান করে। তারপরে অধিকার: নাগরিক রাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক অধিকারের অংশগ্রহণ করতে পারে। বিদেশি: রাজনৈতিক অধিকারের অংশগ্রহণ করতে পারে। তারপর বলেছে ভোটাধিকার। নাগরিক ভোট দেওয়ার অধিকার, আর বিদেশি কিসের অধিকার? ভোট দেওয়ার অধিকার থাকে না। তারপর বলেছে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা। তো নাগরিকের কি হবে? রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালন করে, যেমন কর প্রদান, আইন মানা। বিদেশি মূলত নিজ দেশের প্রতি দায়বদ্ধ থাকে। নাগরিকত্ব: জন্মসূত্রে বা অনুপ্রবেশমূলকভাবে প্রাপ্ত। বিদেশি নাগরিকত্ব নেই। তো এই ছিল কিন্তু আমাদের এটির সমাধান। তো চলো আমরা পরবর্তী হোম পেজে চলে যাই। তো আমাদের এটি কমপ্লিট, ঠিক আছে। এটি কমপ্লিটের পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তী পৃষ্ঠায় আমাদের কি আছে দেখো। পরবর্তী পৃষ্ঠা 39 আরো একটি কাজ আছে, সেটি হচ্ছে দলে ভাগ হয়ে নাগরিকত্ব লাভের নিয়মগুলো চিহ্নিত করো। তো চলো আমরা এর উত্তরটিও দেখে নেই। তো এটির উত্তর আমরা দেখব, এবং দেখো নিচে আরো একটি কাজ আছে, যে নাগরিক হিসেবে তুমি দেশের উন্নয়নে কি ভূমিকা পালন করবে তার একটি তালিকা প্রস্তুত করো। আমরা এই দুটিরই সমাধান এখন দেখবো। তো চলো দুটির উত্তর দেখে নেই। তো আমরা উত্তরে চলে এসেছি। তো দেখো এখানে বলেছে নাগরিকত্ব লাভের নিয়মাবলী, মানে ওই যে আমাদের যে প্রথম বক্সটি ছিল সেই বক্সের উত্তর, ঠিক আছে। এখানে বলেছে ছবিতে উল্লেখ করা হয়েছে যে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভকারী ব্যক্তিরা উল্লেখিত শর্তগুলো পূরণ করলে নাগরিকত্ব লাভ করতে পারে এবং ওই দেশের নাগরিকদের মতো প্রায় সমান অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করতে পারে। দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে কোনো বাংলাদেশি মা বাবার সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে স্বাভাবিক নিয়মে ওই দেশের নাগরিক হয়, এবং মা বাবা বাংলাদেশি হওয়ায় সে বাংলাদেশেরও নাগরিক হয়। এক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হলে সে যে কোনো একটি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারে, তবে ইচ্ছা করলে সে দুটি রাষ্ট্রেরই নাগরিকত্ব রাখতে পারে। তো 2 নম্বরের সমাধান হচ্ছে দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা। উত্তর, মানে এখানে বলেছে দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা। তো নাগরিক হয়ে তুমি দেশের উন্নয়নে কি ভূমিকা পালন করবে, সেটির উত্তরই এই যে দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা। তো উত্তর হবে একজন সুনাগরিক বুদ্ধিমান, বিবেকবান, আত্মসংযমী এবং নিবেদিত হয়ে রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের প্রতি কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য রয়েছে, যেমন রাষ্ট্র
প্রদত্ত শিক্ষা গ্রহণ, রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা, ভোট প্রদান করা, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা ও সদ্ব্যবহার করা ইত্যাদি। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সকল রাষ্ট্রীয় ক্ষমতার মালিক এবং সরকার গঠনের মাধ্যমে দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখে। দেশের শাসন পরিচালনা, সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন সহ সবকিছুই নাগরিকদের সততা, দক্ষতা ও দায়িত্ব পালনের উপর নির্ভর করে। তো চলো আমরা হোম পেজে ফিরে যাই। তো আমরা কিন্তু আমাদের হোম পেজে ফিরে এসেছি, আমাদের এটিরও কাজ কমপ্লিট এবং এই যে 2 নাম্বার ছিল, এই 2 নাম্বারেরও কাজ কমপ্লিট। তো আমরা দুটি কাজের পরে এখন চলে যাব পরবর্তী পেজে। তো পরবর্তী পেজে এটা হচ্ছে 40 পৃষ্ঠা। তো 40 পৃষ্ঠা এখানে কি আছে দেখো, এখানে আছে টিক চিহ্ন। তো টিক চিহ্নের উত্তরগুলো আমরা এখন দেখব। তো 40 পৃষ্ঠার আমরা এখন এই টিক চিহ্ন সমাধান করব। এখানে বলেছে 1 নম্বরে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মূল অধিকারী কে? তো ক জনগণ, খ রাষ্ট্র, খ সরকার, ঘ সমাজ। তাহলে সঠিক উত্তর কি হবে? ক জনগণ। তারপরে খ নাম্বারে কি আছে? রাষ্ট্রের জন্য সরকারের অপরিহার্যতা। তো রাষ্ট্রের জন্য সরকারের অপরিহার্যতা কি? দেশ পরিচালনা, জনগণের নিরাপত্তা রক্ষা, দেশের সার্বভৌম রক্ষায়। তাহলে সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে ঘ নাম্বার, তিনটাই। তারপরে এখন এখানে বলেছে অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো আমরা এই অনুচ্ছেদটি পড়ে এই 3 ও 4 নাম্বারের টিক চিহ্ন কমপ্লিট করবো। তো চলো এখানে 3 নাম্বারে কি বলেছে? 3 নাম্বারে বলেছে রাষ্ট্রে বসবাসকারী অন্যান্য দেশের নাগরিক চলে যাওয়ার কারণ। তো চলে যাওয়ার কারণ কি? তো চলো আমরা এটির উত্তর দেখি। তো সঠিক উত্তর হবে তিনটায়। তারা ক রাষ্ট্রের নাগরিক নয়, ক রাষ্ট্র তাদের যুদ্ধে অংশগ্রহণে বাধ্য করতে পারে না, তারা ক রাষ্ট্রের প্রতি অনুগত নয়। তো ওই তিনটি অ্যান্সার হবে। তো এখন 4 নাম্বারে দেখো কি বলেছে। 4 নাম্বারে বলেছে রাষ্ট্র কর্তৃক ক রাষ্ট্র দখল করে নেওয়া ক রাষ্ট্রের কোন উপাদানটি বিলুপ্ত হলো? তো কোন উপাদানটি বিলুপ্ত হলো? তো চলো আমরা উত্তরটি দেখে নেই। তো সঠিক উত্তর হবে সার্বভৌম। ঠিক আছে, তো আমরা উত্তরগুলো কমপ্লিট করলাম। এখন এখানে আছে সৃজনশীল প্রশ্ন। এই যে সৃজনশীল প্রশ্ন 1 এবং 2। ঠিক আছে, তো আমরা এই সৃজনশীল প্রশ্নগুলো এই রিডিংটা পড়ে তারপরে এর উত্তরগুলো আমাদের বের করতে হবে। তো ক নাম্বার এবং খ নাম্বার উত্তর কিন্তু সব কয়টা সৃজনশীলের মধ্যেই মুখস্থ করে লিখতে হয় এবং গ আর ঘ নাম্বার কিন্তু এর মধ্যে থেকে এই যে এর ভিতর থেকে অ্যান্সারগুলো নিয়ে লিখতে হয়। তো চলো আমরা এই প্রশ্নগুলো পড়বো এবং এর উত্তর দিব। তো ক নাম্বারে বলেছে দেখো, ক নাম্বারে বলেছে এই যে ক নাম্বারে বলেছে নাগরিক কিসের পরিচয় নাগরিকত্ব লাভ করে? খ নাম্বারে বলেছে রাষ্ট্র বসবাসকারী সকলেই নাগরিক নয় কেন? গ নাম্বারে বলেছে জাকির সাহেব নাগরিকত্ব লাভের প্রক্রিয়া ব্যাখ্যা করো। ঘ নাম্বারে বলেছে জাকির সাহেব ও সন্ননের নাগরিকতার পার্থক্য বিশ্লেষণ করো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো আমরা উত্তরটি দেখে নিই। ক নম্বরে নাগরিক কিসের পরিচয়ে নাগরিকত্ব লাভ করে? উত্তর নাগরিক সাধারণত জন্মসূত্র, বংশসূত্র, অনুমোদন বা বিবাহ সূত্রে নাগরিকত্ব লাভ করে থাকে। জন্মসূত্র নাগরিকত্ব দুই প্রকারের হতে পারে। জন্মস্থান নীতি অনুযায়ী যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সেই রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করবে এবং বংশসূত্র নীতি অনুযায়ী বাবা মায়ের নাগরিকত্বের ভিত্তিতে সন্তান নাগরিকত্ব নির্ধারিত হয়। খ নাম্বার প্রশ্ন, খ নাম্বার বলেছে রাষ্ট্রে বসবাসকারী সকলেই নাগরিক নয় কেন? উত্তর রাষ্ট্রে বসবাসকারী সকলেই নাগরিক নন, কারণ নাগরিকত্ব লাভের জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। যারা এইসব শর্ত পূরণ করেন না, যেমন বিদেশি পর্যটক, কূটনীতিক, অবৈধ অভিবাসী বা অস্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিরা, তারা রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচিত হন না। তাদের নাগরিক অধিকার ও কর্তব্য সীমিত থাকে। গ নাম্বার প্রশ্ন বলেছে জাকির সাহেবের নাগরিকত্ব লাভের প্রক্রিয়া ব্যাখ্যা করো। উত্তর জাকির সাহেব এবং আরফিন দম্পতি 20 বছরের অধিক সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। সেখানে ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, কিনেছেন, নিয়মিত আয়কর দেন এবং দেশের আইন কানুন মেনে চলেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তহবিল পরিচালনা করে।
তারা সামাজিক কাজে অংশগ্রহণ করেছেন। এই সকল বিষয় থেকে বোঝা যায় যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘকাল ধরে বসবাস করে, সেখানকার নিয়মকানুন মেনে এবং সম্ভবত নাগরিকত্বের জন্য আবেদন করে অনুমোদন বা ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্ব লাভ করেছেন। এই প্রক্রিয়া সাধারণত দীর্ঘকালীন বসবাস, ভাষার জ্ঞান, দেশের আইনের প্রতি অনুগত এবং নির্দিষ্ট কিছু নিয়ম নির্দিষ্ট এবং আইনের প্রতি অনুগত এবং নির্দিষ্ট কিছু পরীক্ষা পাশ করার প্রয়োজন হয়। ঘ নাম্বার প্রশ্নের সমাধানে বলেছে জাকির সাহেব ও সননের নাগরিকতা আর পার্থক্য বিশ্লেষণ করো। উত্তর, জাকির সাহেব এবং আরফিন দম্পতি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেছেন অনুমোদন বা ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ তারা জন্মসূত্রে মার্কিন নাগরিক নন। অন্যদিকে তাদের ছেলে সনন মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ নীতি প্রচলিত, তাই সনন জন্মসূত্রেই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। এই নীতি অনুযায়ী যে কোনো ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্মগ্রহণ করলেই অটোমেটিকলি সেই দেশের নাগরিক হয়ে যায়, তার বাবা মায়ের নাগরিকত্ব যাই হোক না কেন। সুতরাং জাকির সাহেবের নাগরিকত্ব অর্জিত অ্যাকুরেট এবং সননের নাগরিকত্ব জন্মসূত্র বাই বার্থ। তো চলো আমরা হোম পেজে চলে এসেছি। আমাদের কিন্তু এই ক, খ, গ এবং ঘ কমপ্লিট। এখন আমরা 2 নম্বরের সমাধান করব। 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা পড়ে এবং আমরা ক থেকে ঘ পর্যন্ত সমাধান দেখে নেব। তো চলো আমরা এগুলার উত্তর এখন দেখে নিই। তো আমরা উত্তরে চলে এসেছি। এখানে দেখো বলেছে ক নাম্বারে বাংলাদেশের প্রথম সরকার কখন গঠিত হয়। উত্তর, বাংলাদেশের প্রথম সরকার যা মুজিবনগর সরকার নামে পরিচিত 1971 সালের 10 এপ্রিল গঠিত হয় এবং 17 এপ্রিল সর্বপ্রথম শপথ গ্রহণ করে। 2 নম্বর প্রশ্ন, দ্বৈত নাগরিকত্ব বলতে কি বোঝায়। উত্তর, দ্বৈত নাগরিকত্ব বলতে বোঝায় যখন একজন ব্যক্তি সেই সময় দুটি ভিন্ন দেশের নাগরিকত্ব লাভ করে। এর ফলে ব্যক্তি উভয় দেশের নাগরিক হিসেবে সেই দেশের সকল অধিকার ও দায়িত্ব পালন করতে পারে। গ নাম্বার, মারিয়া কোন দেশের নাগরিকত্ব লাভ করবে, ব্যাখ্যা করো। উত্তর, মারিয়া জন্মসূত্রে নাগরিকত্ব লাভ করবে। যেহেতু তার জন্ম আমেরিকায় একটি জাহাজে, যা আমেরিকার ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচিত হতে পারে, তাই সে আমেরিকার নাগরিকত্ব লাভ করতে পারবে। এছাড়াও তার মা অস্ট্রেলিয়ায় যাওয়ায় সে অস্ট্রেলিয়ার নাগরিকও পেতে পারে। এক্ষেত্রে মারিয়া সম্ভবত দ্বৈত নাগরিকত্ব আমেরিকা ও অস্ট্রেলিয়া লাভ করবে। ঘ নাম্বার প্রশ্ন, সজীব বা সাগরের নাগরিকত্ব অধিকার ভিন্ন। উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তরে, হ্যাঁ, সজীব ও সাগরের নাগরিক অধিকার ভিন্ন হতে পারে। সজীব বাংলাদেশের অধিবাসী হিসেবে বাংলাদেশের নাগরিক। সে সিঙ্গাপুরে মেরিল সার্ভিসে কর্মরত থাকলেও তার মূল নাগরিকত্ব বাংলাদেশের। অন্যদিকে সাগর অস্ট্রেলিয়ায় পড়তে এসেছেন এবং গত নির্বাচনে ভোট দিতে পারেননি, যা ইঙ্গিত করে সে অস্ট্রেলিয়ার নাগরিক নন বা সেখানে স্থায়ীভাবে বসবাসের অধিকার এখনো লাভ করেননি। যদি সে শুধু শিক্ষার্থী ভিসায় থাকে, তবে তার নাগরিক অধিকার, যেমন ভোটদানের অধিকার অস্ট্রেলিয়ার নাগরিকদের থেকে ভিন্ন হবে। সজীবের অধিকার বাংলাদেশের নাগরিক হিসেবে নির্ধারিত হবে, যেখানে সাগরের অধিকার তার অস্ট্রেলিয়ায় বসবাসের ধরন, যেমন শিক্ষার্থী বা অস্থায়ী বাসিন্দা এবং নাগরিকত্বের উপর নির্ভরশীল হবে। তো এই ছিল আমাদের ঘ নাম্বার সমাধান। তো চলো আমরা হোম পেজে ফিরে যাই। তো আমাদের কিন্তু এই সমস্ত কিছু কমপ্লিট। তো পরবর্তীতে আছে দেখো 6ষ্ঠ অধ্যায়। তো 6ষ্ঠ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।